খুব সহসাই বাংলাদেশের সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অনেকের উপরই মার্কিন স্যাংশন আসছে। এটি পকেটে টাকা ছিল না, ভাত খেতে পারেনি, এই সমস্ত কথা বলেছে না। এখন প্রাডো গাড়িতে চড়ছে। প্রাডো গাড়ি চড়া, ধরেন আমরা যারা বিদেশে বহু বছর ধরে বসবাস করছি, পরিশ্রম করে অর্থ উপার্জন করছি, আমাদের কষ্ট হবে বা আমরা কিনতেও পারছি না এরকম গাড়ি, কিন্তু বাংলাদেশে হঠাৎ করে নাই রিক্সা থেকে প্রাডো গাড়িতে চলে যাওয়া, এটা সততার লক্ষণ। আর আমি আরো একটু বলতে চাই আপনাকে, শুধু এ নয়, ওদের সাথে যারা ছিল তারা আঙ্গুল, আমরা আগে জানতাম আঙ্গুল ফুলে কলা গাছ হয়, এরা তো আঙ্গুল ফুল তাল গাছ হয়ে গেছে, পুরো তাল গাছ হয়ে গেছে এক একটা। ওই বৈঠকের সূত্রে আমি জেনেছি যে সেখানে এই যে ভিসা, ইমিগ্রেশন ভিসা নিয়ে যে কঠোরতা আরোপ করা হয়েছে সেটি নিয়ে বলা হয়েছে, এবং বলা হয়েছে যে ভবিষ্যতে অন্যান্য ভিসার ব্যাপারেও আমেরিকা বাংলাদেশি আবেদনকারীদের ব্যাপারে কঠিন ভূমিকা রাখবে। এই বাড়াবাড়ি ধরনের কিছু ঘটনা ঘটেছে। পরিচিত সহকর্মী এক সময়ে সে বলেছে যে মেয়ের জন্য, পরিচয়ের জন্য, এবং আপনি খেয়াল করবেন বিভিন্ন জায়গা থেকে সুকৌশলে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে অবিশ্বাস এবং অনাস্থার কারণে, যেটার কি আমি জানি না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, দেখেন বাংলাদেশ দাঙ্গা সম্ভব নয়, দাঙ্গা লাগবে না, এটা আমার একটা দৃঢ় বিশ্বাস, কিন্তু দাঙ্গা চাইতেও ঠিক করা যেতে পারে অর্গানাইজড ওয়েতে, কোন রাজনৈতিক শক্তি তাকে মদত যোগায়। আমার গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ের উপর সাংবাদিকদের ব্রিফিং করার সময় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছিলেন যে গতকাল যমুনায় তারেক রহমান সপরিবারে ডক্টর ইউনূসের সাথে দেখা করবেন, এবং তিনি বলেছিলেন এটি একটি সৌজন্য সাক্ষাৎ, এটি কোনো রাজনৈতিক সাক্ষাৎ নয়। গতকাল ছিল ভারতের সেনা দিবস। 1949 সালের 15ই জানুয়ারি ব্রিটিশ আর্মির যিনি প্রধান ছিলেন, চিফ ইন কমান্ডার, তিনি ভারতীয় সেনা প্রধানের কাছে দায়িত্বভার অর্পণ করেছিলেন। সেই দিনটি ভারত উদযাপন করে ভারতীয় সেনা দিবস উপলক্ষে, এবং সেই উপলক্ষে গতকাল ঢাকায় ভারতীয় দূতাবাসে একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা, এবং সেই অনুষ্ঠানে তারেক রহমান গিয়েছিলেন। ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টারা চেয়েছিলেন তারেক রহমান যেন ভারতের সেই অনুষ্ঠানে না যায়, সুতরাং তারা এমনভাবে তারেক রহমানকে যমুনায় আমন্ত্রণ জানিয়েছিলেন যাতে ওই সময়টায় পড়ে এবং তারেক রহমান যেন ভারতের অনুষ্ঠানটি বাদ দিয়ে যমুনায় আসে। অনেকেই বলার চেষ্টা করেছেন যে তারেক রহমান বাংলাদেশে আসার পর থেকে ডক্টর ইউনূসের সাথে সরাসরি দেখা হয়নি, তাই তিনি সৌজন্য সাক্ষাৎ করবার জন্য একটা আকাঙ্ক্ষা জানিয়েছেন, কিন্তু বাস্তবতা হলো যে যমুনা থেকে ডক্টর ইউনূসের পক্ষ থেকেই তারেক রহমানকে আসার জন্য অনুরোধ করা হয়েছিল। তারেক রহমান নিজে যাননি, এখানে ডক্টর ইউনূস তাকে নিয়ে গেছেন, এবং সেই আলোচনায় কি হয়েছে সেটি নিয়ে আপনারা জানেন যে গতকাল আমেরিকার দুজন সাবেক রাষ্ট্রদূত যারা ট্রাম্প প্রশাসনে কাজ করেছেন, আমি কাল নামও বলেছি, সাবেক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অফ স্টেট আলবার্ট গম্বিস এবং সাবেক অ্যাম্বাসেডার অ্যাট লার্জ মর্স থ্যান, তারেক রহমান 7টার দিকে যমুনায় পৌঁছেন। ভারতের সেই অনুষ্ঠানটি অ্যাটেন্ড করে তারপর তিনি যমুনায় আসেন, এবং তিনি তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে যান, এবং ডক্টর ইউনূসের ছোট মেয়ে দিনা ইউনূস তিনিও সেখানে ছিলেন। কিন্তু 7:06 পৌঁছেন, 7:18 থেকে 7:40 ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে কেউ ছিল না, এবং সেই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ডক্টর আসিফ নজরুল যে বলেছিলেন এটি সৌজন্য সাক্ষাৎ, সেটি আসলে সত্য নয়। ওই একান্ত বৈঠকে তাদের ভেতরে আসলে রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে। এই যে ডক্টর ইউনূস বলেছেন যে আগের দিন যে দুজন সাবেক মার্কিন কূটনীতিকের নাম বললাম তাদের সাথে কি কি আলোচনা হয়েছে সেটি তারেক রহমানকে ইনফর্ম করেছেন, এবং সেই আলোচনায় সেখানে মার্কিন দুই সাবেক কূটনীতিক ডক্টর ইউনূসকে বলেছেন যে বর্তমানে যে ডক্টর ইউনূসের সরকারটি বাংলাদেশে রয়েছে সেটি আসলে জঙ্গিদের দ্বারা পরিচালিত একটি সরকার, এবং পুরো দেশটাকে তারা জঙ্গিদের হাতে তুলে দিয়েছে, এটি কিন্তু ডক্টর ইউনূসকে স্পষ্ট বলেছে। এবং
তারা ডক্টর ইউনূসকে প্রশ্ন করেছে যে এই ইউনূসের সরকারের কি আসলেই একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করবার মতো সক্ষমতা আছে কি না, এবং তারা 12ই ফেব্রুয়ারিতে ডক্টর ইউনূসের নির্বাচন করবার অ্যাবিলিটি নিয়ে প্রশ্ন তুলেছেন। এবং তারা কিন্তু এই নির্বাচনটা 12ই ফেব্রুয়ারি করার পক্ষে না, কারণ ইউনূসের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। এবং তারা বলেছে যে সবাইকে না নিয়ে, এই কাউকে বাদ দিয়ে কাউকে নিয়ে যদি একটি নির্বাচন করা হয় তাহলে সেটি আন্তর্জাতিক এবং জাতীয়ভাবে গ্রহণযোগ্য হবে না। তারা স্পষ্ট বলেছে যে 16টি ইস্যুর মানদণ্ডে আগামী 12ই ফেব্রুয়ারি যদি কোনো নির্বাচন অনুষ্ঠিত হয় সেটি হবে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে প্রশ্নবিদ্ধ নির্বাচন। কিন্তু ডক্টর ইউনূস বলেছেন যে তিনি এই নির্বাচন করবেনই, তিনি আর কারো কথা শুনবেন না। এবং তিনি তারেক রহমানকে বলেছেন যে ভারত এবং আমেরিকার পক্ষ থেকে তার উপরে ভীষণ চাপ প্রয়োগ করা হচ্ছে এই ইনক্লুসিভ নির্বাচন করার জন্য, একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য। এবং ডক্টর ইউনূস এটাও বলেন যে এখন আমার উপরে চাপ আসছে, এই চাপগুলো ভবিষ্যতে তোমার উপরেও আসবে। এর বাইরে নির্বাচনকে ঘিরে ডক্টর ইউনূস এই মার্কিন দুই কূটনীতিককে বলেন যে নির্বাচনকে ঘিরে যেভাবে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন চলছে তা কোনোভাবেই তারা কন্ট্রোল করতে পারছেন না, এবং এটি কন্ট্রোলের ব্যাপারে তারা মার্কিন কর্তৃপক্ষের সহায়তা চান। এবং ডক্টর ইউনূসের কাছে গতকাল এই মার্কিন দুই সাবেক কূটনীতিক কিন্তু 4 পৃষ্ঠার একটি গোয়েন্দা রিপোর্ট হস্তান্তর করে, সেখানে বাংলাদেশের জঙ্গি তৎপরতার বিস্তারিত আছে। এবং আপনারা একটা জিনিস হয়তো জানেন, এটা একটু পুরনো খবর কিন্তু আমি একটু আবার ঝালাই করতে চাচ্ছি, যে 2016 সালে যখন হিলারি ক্লিন্টন নির্বাচন করেছিলেন তখন ডক্টর ইউনূস তার পক্ষে কাজ করেছিলেন, তার নির্বাচনী ফান্ডে ডোনেট করেছিলেন, ক্লিন্টন ফাউন্ডেশনে ডোনেট করেছিলেন। তো এই সব বিষয় নিয়ে কিন্তু ট্রাম্প প্রশাসন নতুন করে তদন্ত করার কথা আমরা শুনেছি, এবং সেটি তারা শুরু করেছে। তারা গ্রামীণ আমেরিকার ফান্ডিং সোর্স এগুলো তারা জানতে চায়। ইউনূস যখন হিলারি ক্লিন্টন হেরে যায় তখন ট্রাম্প সম্পর্কে খুব আপত্তিকর একটা মন্তব্য করেছিলেন, এবং ট্রাম্পের সেটা ভোলেন নাই। এছাড়াও এই ইউনূসের সাথে জর্জ সরোসের কি সম্পর্কে, সব বিষয় নিয়ে কিন্তু আমেরিকায় এক নতুন করে তদন্ত শুরু হয়েছে। তো এই অবস্থায় আমেরিকা এবং ভারতের যৌথ চাপের মধ্যে ইউনূস কতখানি মানে তার এই গড় তুমি যেন দেখাচ্ছে, এবং এই দুই পরাশক্তির বিরুদ্ধে গিয়ে তিনি আসলে কি করতে পারবেন সেটা একটা প্রশ্ন। এবং বাংলাদেশের মাঠ থেকে আমরা যে রিপোর্টটা পাচ্ছি তাতে নির্বাচনের তেমন কোনো পরিবেশ নেই, এবং উপদেষ্টারাও তারাও বিশ্বাস করেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে না। আমার কিছু পরিচিত লোক আছে, ব্যবসায়ী আছে, যারা বর্তমান সরকারের আমলে ব্যবসা করছেন, বিভিন্ন উপদেষ্টাদের সাথে ব্যবসা করছেন। তো তারা আমাকে জানিয়েছেন যে তারা যখন উপদেষ্টাদের সাথে কথা বলেন তখন বলেন যে চিন্তা করেন না, ব্যবসা চালায় যান, আমরা আরো বেশ কিছুদিন আছি। তার মানে 12ই ফেব্রুয়ারি ইলেকশন হবে কি না এটা নিয়ে স্বয়ং উপদেষ্টাদের মধ্যেই কনফিউশন রয়েছে। এদিকে আপনারা আজকে মিডিয়ায় একটা খবর দেখেছেন যে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের পক্ষ থেকে ভার্চুয়ালি টেলিফোনে তারেক রহমানের সাথে মিটিং করা হয়েছে, এবং জামাতের শফিকুর রহমানের সাথে মিটিং করা হয়েছে। সেই টেলি বৈঠকে, ভার্চুয়াল বৈঠকে ইউএস বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার, এমিলি অ্যাশবি এরা ছিলেন। আর বিএনপির পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ছিলেন, এবং তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়গুলো যিনি দেখেন মিস্টার হুমায়ুন কবির তিনিও ছিলেন। আবার এটির আগে সকালেই জামাতের ডক্টর শফিক এবং তার সাথে ছিলেন ইউকের জামাত ইসলামের মুখপাত্র প্রফেসর নাকিবুর রহমান। সেখানেও মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ছিলেন, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্রেন্ডাল নিঞ্চ ছিলেন। ব্রেন্ডাল নিঞ্চ তারেক রহমানের সাথেও ছিলেন। এখানে বলা হচ্ছে যে তারা দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে কথা বলেছেন। যে প্রেস রিলিজের যে ভাষাটা দেখলাম, কিন্তু আমি একটা জিনিস বুঝি না যে
এই দুজনই সরকারের পক্ষের কেউ না, কিন্তু কেন বাণিজ্য প্রতিনিধি দলের পক্ষ থেকে এদের সাথে আলাপ করা হবে? শুধুই কি দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে কথা বলেছে নাকি আরো কিছু ছিল? ওই বৈঠকের সূত্রে আমি জেনেছি যে সেখানে এই যে ভিসা, ইমিগ্রেশন ভিসা নিয়ে যে কঠোরতা আরোপ করা হয়েছে সেটি নিয়ে বলা হয়েছে, এবং বলা হয়েছে যে ভবিষ্যতে অন্যান্য ভিসার ব্যাপারেও আমেরিকা বাংলাদেশি আবেদনকারীদের ব্যাপারে কঠিন ভূমিকা রাখবে। এই জায়গাটা তাদের স্মরণ করিয়ে দিয়েছে। এছাড়া বাণিজ্যে এই যে ট্যারিফ এবং এনার্জি, এসব বিষয়েও তাদের আলোচনা হয়েছে। সবচেয়ে অ্যালার্মিং যে আলোচনা হয়েছে, বলেছে যে বাংলাদেশে বর্তমানে যেভাবে জঙ্গিবাদের বাম্পার ফলন হচ্ছে, তাতে খুব সহসাই বাংলাদেশের সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অনেকের উপরই মার্কিন স্যাংশন আসছে। এটি তারেক রহমান এবং ডক্টর শফিক দুজনকেই এই মার্কিন প্রতিনিধি দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। দিস ইজ অ্যান অ্যালার্মিং থিং। সো এই বর্তমানে ইনুসের উপরে, ইনুসের 17 মাসের পারফরমেন্স, নির্বাচন নিয়ে তার যে একটা পাতানো খেলা, এটা সবাই মোটামুটি জানে যে এই নির্বাচন কি হচ্ছে, যদি হয় তাহলে সেটি নিয়ে পরে আলাপ করব। সো আমেরিকা এবং এই ভারতের প্রচন্ড চাপের মুখে ডক্টর ইনুস এতটাই উদ্বিগ্ন যে তিনি তারেক রহমানকে ডেকে সেটি শেয়ার করেছেন। তো দেখা যাক কি হয়। দিন আগে আবার উচ্চশিক্ষা বিষয়ে একটা সেমিনারে প্রধান উপদেষ্টা বলছিলেন এনসিপির নেতাদের বিষয়ে, যে তরুণ ছাত্র নেতারা দল গঠন করেছেন, আমি নিশ্চিত তাদের অনেকেই নির্বাচিত হবেন, তাদের নির্বাচিত হয়ে শিক্ষামন্ত্রীও হবেন, এবং তাদেরকে সেই আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য বলছিলেন, এরকম একটা বিষয়। এবং প্রধান উপদেষ্টা শুরুতেও এনসিপি গঠনের আগেও বলেছেন যে তিনি উৎসাহ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, তাদের পক্ষে প্রচারণা বলেছেন যে তারা কত ভালো, তাদের মধ্যে কোনো দুর্নীতি নাই, ইত্যাদি ইত্যাদি নানান রকম কথা তিনি তখনও বলেছিলেন। এখানে কি আপনি কোনো পক্ষপাতিত্ব দেখেন, নাকি এটাকে আসলে আপনি সহজভাবেই দেখতে চাইবেন? না, এটা আমি দোষ নয়, এখানে আমি অপক্ষপাতিত্ব নয়, এখানে আমি এক চোখা দেখতে পাচ্ছি। কারণ প্রকৃষ্ট একটা উদাহরণ হচ্ছে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, বোধহয় তার পুরো নাম। আপনি দেখেন, পকেটে টাকা ছিল না, ভাত খেতে পারেনি, এই সমস্ত কথা বলেছে না। এখন প্রাডো গাড়িতে চড়ছে। প্রাডো গাড়ি চড়া, ধরেন আমরা যারা বিদেশে বহু বছর ধরে বসবাস করছি, পরিশ্রম করে অর্থ উপার্জন করছি, আমাদের কষ্ট হবে বা আমরা কিনতেও পারছি না এরকম গাড়ি। কিন্তু বাংলাদেশে হঠাৎ করে নাই রিক্সা থেকে প্রাডো গাড়িতে চলে যাওয়া, এটা সততার লক্ষণ। আর আমি আরো একটু বলতে চাই আপনাকে, শুধু এ নয়, ওদের সাথে যারা ছিল তারা আমরা আগে জানতাম আঙ্গুল ফুলে কলা গাছ হয়, এরা তো আঙ্গুল ফুল তাল গাছ হয়ে গেছে, পুরো তাল গাছ হয়ে গেছে, এক একটা বট গাছ হয়ে গেছে। আপনি দেখেন যে প্রথমে বলেছে আমাদের বাড়ি নাই, ঘর নাই, ওই এলাকা সবচেয়ে ভাঙা বাড়িটা আমার, এখন দেখা যাচ্ছে সবচেয়ে ভালো বাড়িটা তার। রাতারাতি জমিদার পিতা, রাতারাতি আপনার কি বলে যে ধনী অভিভাবক পেয়ে যাওয়া সব ছেলেরা আলাদিনের চেরাগের মতো। প্রধান উপদেষ্টা এখন এগুলি বলতে বাধ্য, কারণ উনি তাদের কাঁধে ভর করে এসছেন। তাদের কথা আপনি বলবেন, এটা স্বাভাবিক, কিন্তু আমরা এটা নিতে পারবো না। এই কারণে আমরা বিগত পাচার, অর্থ পাচার এবং যারা ফুলে ফেপে ধনী হয়েছিলেন তাদের বিরুদ্ধে যেমন বলেছি, এখনো আমরা বলছি যে এনসিপির এই ছেলেগুলো শিক্ষামন্ত্রী হবে, এই কথাটা আমার কাছে মহা হাস্যকর মনে হয়েছে। যারা শিক্ষা সংস্কৃতির মেরুদণ্ড ভেঙে দিচ্ছে বাংলাদেশে, যারা ইতিহাস বদলে দিচ্ছে, মবক্রেসি যেটাকে বলছি আমরা, যে মবের মাধ্যমে যারা আমাদের শিল্পকলা থেকে আরম্ভ করে সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, আপনি আমাকে বলেন আমাদের জীবদ্দশায়, আমি প্রায় আপনার 70-এর প্রায় দ্বার প্রান্তে উপনীত হয়ে গেছে আমাদের বয়স। তো আমি যেটা জানতে চাচ্ছি, আমাদের এই জীবদ্দশা আমরা কখনো বাংলাদেশে শিক্ষকদের এইরকম অপমান দেখিনি। এইভাবে কান ধরে, জুতো পেটা করে, গলায় জুতোর মালা দিয়ে এরা যদি শিক্ষামন্ত্রী হয়, তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কি হবে? সেটা কি উপদেষ্টা মহাশয় একবারও ভেবেছেন? খুবই নিন্দনীয় একটা বিষয় আপনি বলছিলেন। শিক্ষকদের আমারও শিক্ষকতা করবার সুযোগ হয়েছে, জায়গাটা আসলে খুব বিশেষ একটা জায়গা বলে আমিও বোধ করি। কিন্তু শিক্ষকদের এত দলীয় ভাবে থাকা, এটাও কি আপনার দীর্ঘ জীবনে, আপনি বলছিলেন যে অভিজ্ঞতার জীবন, সেখানে আপনি দেখেছেন যে এত দলীয় বা দলকানা শিক্ষক গোষ্ঠী হয়ে যায়? দেখুন, দলকানার জন্য আপনি অন্য ধরনের শাস্তি তাকে দিতেই পারেন, তাকে বহিষ্কার করতে পারেন, তাকে কি বলে চাকরি থেকে খেদিয়ে দিতে পারেন, তার গ্র্যাচুইটি বেনিফিট বন্ধ করে দিতে পারেন, এমনকি তাকে আইনেরও মুখোমুখি করতে পারেন। কিন্তু আপনি তার গায়ে হাত তুলতে পারেন না, আপনি তার গায়ে কিছুতেই হাত তুলতে পারেন না, এবং আপনি তাকে গিয়ে চেয়ার থেকে টেনে তুলে নিতে পারেন না। আপনি নিশ্চয়ই দেখেছেন, শুধু পুরুষ বলে নয়, নারীদেরও তাই করা হয়েছে।
এবং এই ক্ষেত্রে কিন্তু জেন্ডার কাজ করেনি, এই ক্ষেত্রে কাজ করেছে তাদের হীনতা, তাদের আক্রোশ, তাদের আগ্রাসী মনোভাব। আপনি গতকাল দেখেছেন মিরপুর স্টেডিয়ামে টুকরো টুকরো করে দিয়েছে সবকিছু, মিরপুর স্টেডিয়ামের বাইরে সেনাবাহিনীকে হস্তক্ষেপ করতে হয়েছে। আবার মবেচরাই নিজেদের ক্রিকেটের জন্য গর্ববোধ করছে। এই যে স্ববিরোধিতা ধরেন, শিল্প, সংস্কৃতি, সাহিত্য, ক্রীড়া সব জায়গায় আপনার একটা দাপট এবং রাজত্ব কায়েম করার যে একটা প্রবণতা, উষ্ণতমনতা, উত্তেজনা, এইটা কিন্তু আমি মনে করি যে সবচেয়ে বেশি আঘাত করেছে শিক্ষাকে। আপনি দেখেন, তাহলে আমি যেটা বলতে চাই, যে বাচ্চাগুলো 5-6 বছরের, যে বাচ্চাগুলো এখনো 10 বছরের নিচে, যারা প্রিয় এবং দেখে শেখে, তারা কি শিখছে? আমি সবচেয়ে যেটা শঙ্কিত হই, প্রায় প্রতিদিন আমি এই ব্যাপারটা বলি আমার প্রিয় মানুষদের, যে বাংলাদেশে বসবাস করেন যাদের টিনেজ বলি বা আরো কম, তাদের মনের উপর যে প্রভাবটা পড়ছে এইটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে। আপনারা আমেরিকা থাকবেন, নোবেল পেন, আপনাদের পরিবার থাকবে বাইরে, সব রাজনীতিবিদদের, কিন্তু দেশের এই হতভাগ্য মানুষগুলো যাদের ছেলেমেয়েরা সেখানে বড় হচ্ছে, তারা একটা আতঙ্ক, একটা আতঙ্কিত জনকের ভেতর বড় হচ্ছে, যেখানে তারা শিখছে টিচারকে জুতো পেটা করা যায়। এটা কিভাবে মানবো? জি, জনাব অজয় দাশগুপ্ত, আপনি বলছিলেন যে আসিফ মাহমুদ বা এনসিপিতে তারা যেভাবে আঙ্গুল ফুলে কলা গাছ থেকে তাল গাছ বট গাছ হয়ে যাচ্ছেন, কিন্তু তাদের বিরুদ্ধে দুদকে কোনো ব্যবস্থার বিষয় আমরা দেখছি না। কিন্তু দুদককে সম্প্রতি দেখলাম আনিস আলমগীর, সাংবাদিক আনিস আলমগীর, তার বিরুদ্ধে দুদক আবার নতুন করে মামলা করেছে। এমনিতেই তিনি সন্ত্রাস দমন আইনে ইতোমধ্যেই কারাগারে আছেন, তার নামে মামলা হয়েছে, রিমান্ডেও ছিলেন, এখন কারাগারে আছেন। আপনি আসলে এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আমি সম্ভবত আপনার এখানে জয় মামুনের একটা সাক্ষাৎকার শুনেছিলাম, আমাদের সাংবাদিক বন্ধু, তিনি তার বিরুদ্ধে কেস দিয়েছিলেন। তিনি নিজেই জানেন না এই কেসটা কেন হয়েছে এবং তার নাম কে দিয়েছে এবং কারা এটা তাকে দিয়ে করিয়েছে, পরিষ্কার বলেছিলেন। তো এই ধরনের একটা বিষয়ে দেখ, আনিস আলমগীর কথা বলতে চেয়েছিল, কথা বলেছিল কিছু, এরকম কথা তো সবাই বলছে। ওই যে আপনার একটা আছে 70-75 সালে খুব জনপ্রিয় ছিল, যে ধরা না যাবে না, রক্ত দিয়ে দিলাম এমন স্বাধীনতা। এরকমই তো দেখছি আমি, একটা মানুষ কথা বলেছে, যখন তাকে যে ঘটনায় তাকে হয়েছে সেই দিন তো তিনি সেখানে ছিলেনই না। এবং আপনি একটু যদি গভীরভাবে দেখারও দরকার নেই, একটু ভালো দিয়ে বুঝবেন যে এই ঘটনাটা বানোয়াট এবং তাকে একটার পর একটা কেস দিয়ে পর্যুদস্ত করা হয়েছে। এটার আমার মনে হয় দুটো উদ্দেশ্য থাকতে পারে। একটা উদ্দেশ্য থাকতে পারে না, আছে দুটো উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য বন্ধ করে দেওয়া দেশের ভেতরে, এবং আরেকটা হচ্ছে যারাই মুখ খুলবে তাদেরকে এইভাবে শাস্তির মুখে। এবং আমি বলবো যে এই যে সাংবাদিকতা এবং সাংবাদিকের প্রতি যে এই ধরনের অনাচার, কিন্তু আপনি দেখুন সমস্ত সাংবাদিক এবং সংবাদ মহল নিশ্চুপ হয়ে আছে, মিনমিন করে প্রতিবাদ করছে। এটার পেছনে কিন্তু আমাদের বিগত সরকারের কথা আবার চলে আসবে এখানে। তারা এমন একটা প্রক্রিয়া চালু করেছিল, তখন কথা বলতে হতো ভয়ে এবং একটা মুখের আড়াল, আর এখন আপনি কথা বলতেই পাচ্ছেন না। এটাই হচ্ছে তফাৎ। জি, কিন্তু আমাদের আইন উপদেষ্টা বলছেন এখন সবার বাক স্বাধীনতা আছে, সরকারেরই নাই। মানে এই প্রসঙ্গে মনে হলো তাই একটু বললাম। আমি দেখছিলাম যে জনাব তারেক রহমান সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়, মত বিনিময় করছেন। সেখানে সাংবাদিক মাহমুদুর রহমান তাকে বলছেন যে শেখ হাসিনার আমলে যে সাংবাদিকরা নির্যাতিত হয়েছেন, কারাগারে গেছেন, তাদের একটা নাম বলছিলেন। এবং তারপরে আমরা দেখলাম নুরুল কবির, সাংবাদিক নুরুল কবির, তিনি বললেন এই সময়ে সাংবাদিকরা যারা কথা বলার কারণে বা ভিন্ন মতের কারণে নির্যাতিত হচ্ছেন, কারাগারে আছেন, তাদের বিষয়টিও তারেক রহমান তার প্রভাব, এখন যতটুকু প্রভাব আছে সেই থেকেই যতটুকু ন্যায় করতে পারেন বলে তিনি এই বিষয়টা উত্থাপন করলেন। আমলে নিয়েছেন বলে মনে হয় বিষয়টা? জনাব তারেক রহমানকে আমলে নিয়েছেন বলে মনে হয়? তারেক রহমান, জি, একটু আমি একটা কথা বলি, আমি রাজনীতির অনুসারী ছিলাম না, কিন্তু এই ভদ্রলোক মানে 15 বছর থাকার ফলে আমার মনে হচ্ছে তার মধ্যে গণতান্ত্রিকতার হাওয়া লেগেছে। আপনি হয়তো খেয়াল করেছেন প্রেস কনফারেন্সে একজনকে মহামান্য বা মান্যবর এরকম একটা কিছু না বলতে সরাসরি বলে যাকে মাননীয় এরকম সম্বোধন করবেন না, এবং তার কথাটার মধ্যে একটা পরিমিতি বোধ কাজ করছে। আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, দেখেন এটার জন্য আমি জানি আমি আক্রান্ত হব, নিন্দা হইব, কিন্তু এই কথাটা বলতেই হবে, ম্যানারের দিক থেকে বিএনপির নেতাগুলো আমাদের আওয়ামী লীগের নেতাদের থেকে অনেক বেশি এগিয়ে, এখনো এগিয়ে আছেন, কেউ কেউ বাদে। এটার কারণ হতে পারে তারা, আমি মনে করি কি, যে বিএনপির মধ্যে মুসলিম লীগের একটা
মানে যে অংশটুকু ছিল তারা এসে বিএনপিতে গিয়েছিল, এবং খুব স্বাভাবিকভাবে কংগ্রেস এবং মুসলিম লীগ এলিট এবং এলিট মুসলমানদের দল ছিল। সেই কারণে আমি মনে করি বিএনপির মধ্যে এক ধরনের এলিটিজম আছে। তো আমি আশা করব যে, আমার জানি মনে হয় যদি তারেক রহমান, এখন ধরেন আমাদের দেশে যেটা হয়, তেল এত বিষাক্ত এবং এত পিচ্ছি, এখন আপনি যদি সারা পথে তেল ঢেলে দেন, হেঁটে যাওয়ার সময় কোনো এক জায়গা অস্বাভাবিক নয়। যদি সেটা থেকে তিনি মুক্ত থাকতে পারেন, হয়তো তিনি এই বিষয়ে মনোযোগ দেবেন, কারণ তাদের বিলেতের কিছু শিক্ষা, গণতন্ত্রের কিছু আভাস মধ্যে পরিলক্ষিত হয়েছে বলে মনে হচ্ছে। জি, কিন্তু আমি সেদিন আমার আর একটা অনুষ্ঠানে সাংবাদিক মাসুদ কামাল ছিলেন, আমি জিজ্ঞাসা করছিলাম যে সাংবাদিকরা তো তেল কেন দেন, মানে সাংবাদিকদের সমস্যাটা কি? আগেও মানে তেলের বস্তা, মানে তেলের ড্রাম নিয়ে নিয়ে বসতেন মনে হতো, এখনো এরকম একটা তেল দেওয়ার জন্য খুব উদ্গ্রীব হয়ে থাকেন, কেন এত সাংবাদিকরা তেল দেন? তেল খায়, আগে তো দিয়েছে ঘি, তারপরে আপনার মাখন, যা যা সব দিয়েছে। আপনি খেয়াল করেছিলেন যে বিগত আমলে কিন্তু এটা গ্রহণ করা হতো, দারুণ এনজয় করতেন, দারুণ এনজয় করতেন। আপনার হাসি, পুরোনো ভিডিও গুলো দেখুন, হাসি হাসি মুখে ইয়ে, মানে কি, এবং খুব মানে ইনিয়ে বিনিয়ে, না আমাকে এরকম বলতে হবে না, মানে আরেকটু বলো, হ্যাঁ এইরকম এরকম একটা, এরকম কিন্তু দৃশ্য ওখানে আমরা চিত্র দেখি। আসলে কি হয় জানেন তো, মানে আপনার বাথরুমে মানে লোকজন গেলে শুধু গান করে। তো গৃহীতা বলছে একদিন যে আপনারা এরকম কেন, আপনারা বাথরুমে গিয়ে গান করবেন? তো বলে যে আমি কিন্তু করি। তাই নাকি? ওই বাসায় ওই ভদ্রলোকে বেড়াতে গেছে একদিন, তো উনি ভারী জোরে গান করছে, তো বলছে আপনি কেন গান করলেন? বলে আমি কি জানতাম যে বাথরুম কি? বুঝতে পেরেছেন? এখন এমনই একটা জায়গা, যে ওখানে যাবে তাকেই তেল দিতে হবে, তেল না দিলে, এখানে ধরেন খুব ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় কাজ করেছে বলে আমার মনে হয়েছে। কেউ তেল দিয়েছেন নিজের পদবিটা ধরে রাখার জন্য, কেউ তেল দিয়েছেন অর্থকড়ির জন্য, কেউ তেল দিয়ে জমি পাওয়ার জন্য। আর এখন শুরু হয়েছে কি করে প্রমাণ যায় যে আমি আপনার পক্ষে ছিলাম এবং আমি আপনাকে আরো অনেক বেশি তেল দিতে পারি। আমার তো মনে হয় প্রতিযোগিতাটা শুরু হয়ে গেছে। জি, আমি সাংবাদিক আনিস আলমগীরের প্রসঙ্গটা বলছিলাম, এখন একটু আজকেই একটু প্রথম আলোতে দেখছিলাম যে প্রফেসর আবুল বারাকাত, অর্থনীতিবিদ, অধ্যাপক, তিনি তাকে আদালতে তোলা হচ্ছে, আদালত থেকে নেওয়া হচ্ছে, তিনি জামিন পাচ্ছেন না, প্রায় 7 মাস হয়ে গেছে তিনি কারাগারে আছেন। এবং সেখানে মানে ওই রিপোর্টে বাবা মেয়ের একটা আবেগঘন অবস্থার বর্ণনা সেখানে করা হয়েছে, এবং তাকে হাত করা পরিয়ে তাকে প্রশ্নও করা হয়েছে। মানে একজন আইনজীবী প্রশ্ন করছিলেন যে তাকে জঙ্গিদের মতো করে নিয়ে যাওয়া হচ্ছে কেন, তখন আর এক মানে আইনজীবী, দুদকের আইনজীবী বলছেন যে তিনি প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক থেকে 297,38,87,296 টাকা আত্মসাৎ করেছেন, যা সুদে আসলে আরো অনেক বড় অঙ্ক বলছেন। তো এই হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ, তাকে এভাবে করে নিয়ে যাওয়া হচ্ছে, তার জামিন হচ্ছে না। এটা এই মানে এইটি আসলে কেমন ইঙ্গিত দেয়? এটি কি আসলে স্বাভাবিক হবার কথা? আচ্ছা দেখুন, আবুল বারাক সম্পর্কে পজিটিভ কিছু ধারণা আছে। তিনি একজন কৃষক ছিলেন, মানে অর্থনীতির বিষয়ে, এবং তার সাথে আমার একটা মঞ্চে কথা বলা হয়েছিল। ভালো বলেন, তথ্য ভিত্তিক কথা বলেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, এখানে আপনি যেগুলো বলছেন এগুলো আসলে মূল কারণ নয়। এগুলো মূল কারণ হলে বাংলাদেশ থেকে রিজার্ভ উধাও হয়ে যাওয়ার যে ঘটনা ঘটেছিল, তাদের কাউকে কাউকে আমরা 14 শিখের ওপারে দেখতাম। ওগুলো নিয়ে কোনো কথা হয় না, কিন্তু আবুল বারাকাতকে নিয়ে আবুল বারাকাত এই দেশে প্রগতিশীল ব্যাংকিং এর কথা বলতে গিয়ে এমন একটা ধর্মান্ধ গোষ্ঠীর বিরোধিতা করেছিলেন যারা আজকে নেপথ্য নিয়ন্ত্রণ করছে। তারা শাহরিয়ার কবির এবং আবুল বারাকাতকে হাত করা নয়, পারলে পায়ে, কারণ তাদের স্বার্থে বিরুদ্ধে এই দুই বুদ্ধিজীবী এবং অর্থনীতিবিদ প্রবলভাবে লড়াই করেছিলেন, এবং এটাই হচ্ছে আবুল বারাকাত সব অপরাধ আমার বিবেচনায়। এবং এই কারণে ভবিষ্যৎ এবং তার মুক্তি এবং তার জীবন সত্য। জি, এবারে একটু আরো কিছু প্রেক্ষাপটের দিকে যাই। মানে নির্বাচন সামনে, কিন্তু এখন আমরা দেখছি 7 কলেজের শিক্ষার্থীরা তারা প্রায়ই করেন, এখন নির্বাচনের আগেও দেখছি তারা এখন অধ্যাদেশ মঞ্চ নামে করে একটা বড় আন্দোলন গড়ে তুলতে চাইছে যে বিশ্ববিদ্যালয় করার দাবিতে তাদের। এদিকে ইনকিলাব মঞ্চ, তারা হাদি হত্যার বিচারে যে চার্জশিট হয়েছে সেটাকে নারাজি বলছে, তাতে আপত্তি জানিয়ে তারা আরো বড় করে আন্দোলন, তারা বিক্ষোভ মিছিল করছে সারা দেশে, এরপর যমুনা ঘেরাও, এরপর সংসদ ভবন ঘেরাও, এরকম কর্মসূচিও আসতে পারে বলে তারা ইঙ্গিত দিচ্ছেন। অন্যদিকে লুট হওয়া অস্ত্র উদ্ধার হয় নাই,
মাঝে মাঝেই দেখা যাচ্ছে গুলির ঘটনা, বিভিন্ন রাজনৈতিক নেতা বা কর্মীরা তাদেরকে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনা, হাদিম হত্যার আগে পরে হয়েছে ঘটনাগুলো। একটা মামলাও রিটও হয়ে গেছে যে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট হয়েছে হাইকোর্টে। এখন মানে সেই পুরনো প্রশ্নটা, এত কিছু যে ঘটছে এগুলো কি বিচ্ছিন্ন নাকি এর মধ্যে কোনো আসলে পেছনে কোনো ক্রীড়ানক হিসেবে কিছু কাজ করছে, কি মনে হয়? দেখুন, এটা তো 100% সবাই বুঝতে পারে যে এটার পেছনে যদি শক্তি না থাকে, কারণ যাদের কথা আপনি বললেন ঠিক আছে, ওই পর্যন্ত আন্দোলনে হাজার হাজার মানুষ এসছে, বলতে গেলে লক্ষ মানুষও হয়তো হয়েছে, ঠিক আছে, তারা সার্থক হয়েছে। পরে তারা তো আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হয়ে গেছে। এমন অবস্থা দেখবেন 15-20 জন, 50 জন, 100 জন, 500 লোক, তাদের কি শক্তি আছে এগুলি করার? পেছনে টানানো হচ্ছে। এবং একটা জিনিস আপনার, আমি এটা খুব পরিষ্কার করে বলতে চাই, ধরেন যে রাজনীতি যদি না থাকে, রাজনৈতিক সরকার যদি না থাকে, তাহলে ডাকেন না কেন, তার তো আসলে দরদ নেই। দরদ কেন থাকবে? আপনি আপনার বাচ্চার প্রতি যে দরদ, আপনার আয়ার কি সে দরদ থাকবে? কেয়ারটেকারের কি সে দরদ থাকবে? কেয়ারটেকার তার কর্তব্য কর্ম করবে এবং ভাত হবে, মাছ খাওয়াবে, সব খাওয়াবে, গলায় কাঁটা লেগে গেলে বের করে আনবে না বা আপনার মতো উদ্বিগ্ন হবে না আপনার। তো আমার মনে হয় যে এই জায়গাটাতে যারা এটি দিয়ে এগুলো করাচ্ছে, তারা ঠিক পরিকল্পিত ভাবে কি করলে কি হয়। আমার মনে হচ্ছে একটা প্রেসার গ্রুপ বা যেটা আমরা বলছি যে এটাকে রাখা হচ্ছে যাতে আরো নির্বাচনের সময় হাতিয়ে নেওয়া যায়, কোয়ালিশন হাতিয়ে যায়, বিরোধী দল হাতিয়ে নেওয়া যেতে পারে, আসন হাতিয়ে নেওয়া যেতে পারে, ভয় লাগিয়ে অনেক কাজ করানো যেতে পারে। এবং যে ভয়টা বাংলাদেশ এখনো কাটিয়ে পারে, কি করে কাটিয়ে উঠবে? এই দেশে সবচেয়ে নিরাপত্তা বাহিনীর কাছের মানুষ, মানে আমাদের নিকট মানুষ, সেই পুলিশ হত্যারই কোনো বিচার হয়নি, পুলিশ হত্যা নিয়ে কোনো কথা হয় না। এই দেশে মিলিটারির অস্ত্র কেনা হয়ে, এবং আপনি দেখেন এইরকম একটা হঠাৎ ক্ষিপ্র হয়ে যাওয়া সমাজ এবং এই মাঠে নামিয়ে যে ফায়দা লোটা, সেই প্রক্রিয়াটা এখনো আমার মনে হয় নির্বাচনের চাইতেও এবং পরে এদের কি প্রভাব দেখা উচিত। এবং যারা সবচেয়ে যেটা মূল কথা যেটা বলতেছিলাম যে ওই যে অভিভাবকত্ব, অভিভাবক শূন্য, এইটা বারবার প্রমাণ হচ্ছে। আপনার ভালো খারাপ যাই বলি না কেন, আগের সরকারের আমলে কেউ না কেউ বেরিয়ে এসে কথা বলতো, এমনকি এসে নিয়ে কথা বলতেন, এবং তিনি কথা বললে ওই সমস্যাটা ভালো থেমে যেত। কিন্তু এখন ওই ভরসার জায়গাটুকু বাংলাদেশে কিন্তু মানুষ করেন, মানুষ কিন্তু কে ক্ষমতা থেকে গেছে, কে ক্ষমতায় আসবে চেয়ে বেশি ক্ষিপ্ত হয়েছে যে তারা যা চেয়েছে তা পায়নি, তাদের শান্তি গেছে, তার স্থিরতা গেছে, তাদের উন্নয়ন গেছে, এমনকি তাদের আমেরিকার ভিসাও গেছে। মবের অত্যাচার সহ্য করা ছাড়া তাদের সামনে তো আর কিছু নাই। জি, মানে আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন, মানে আপনি বলছেন কি কি গেছে, প্রধান উপদেষ্টা তো বলেছিলেন দায়িত্ব নেবার পর যে বাংলাদেশ, সবাই বাংলাদেশ হতে চাইবে, বাংলাদেশ একটা প্রেরণা যোগাবে। কিন্তু আমরা সম্প্রতি দেখলাম নেপালের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তিনি বলছেন, দুঃখিত, তিনি বলছেন যে বাংলাদেশ হতে দিতে চাই না, আমরা নেপালকে বাংলাদেশ হতে দিতে চান না। হ্যাঁ, যেখানে মানে আগে পাকিস্তানের পার্লামেন্টে বলা হতো বাংলাদেশ হয়ে দেখাও, আগে বাংলাদেশ হয়ে দেখায়, সেখানে এখন বলা হচ্ছে যে বাংলাদেশ হতে দিতে চায় না। এটা আসলে কি বার্তা? মানে অনেক কিছু নাই নাই বলছেন, নতুন বন্দোবস্ত কি হলো সেটাও একটু শুনি। দেখেন, এটা যেটা বললেন সুশীল আর কি যিনি বলেছেন এই কথাটা, আমি আমার একটা ফেসবুকে আমি লিখি, আমার মনে হয়েছে কি জানেন তো, নারী হচ্ছে মহিলা এবং আগেই টের পেয়ে গেছেন যে বাংলাদেশ কোন জায়গায় যাচ্ছে, করেছে যাই হোক আমি বাংলাদেশ হতে দিব না। এবং যে রেফারেন্সটা আপনি দিলেন পাকিস্তানের কথা, পাকিস্তানের বুদ্ধিজীবীরা, আমার এখনো মনে হয় পাকিস্তানের একেবারে আপ ক্লাস বুদ্ধিজীবীদের একটা আলোচনায় আমাদের দেশ নারীর উন্নয়ন নিয়ে ওরা আলাপ করতে করতে বলেছিল যে সুইজারল্যান্ডের জন্যই আমাদেরকে আগে বাংলাদেশ হতে দাও। এই জায়গাটা থেকে আমরা কোথায় নেমে এসেছি? আপনি বললেন যে দেখুন, ইদানিং একটা কথা কথা তো সত্যি, যেসব দেশেই নোবেল শান্তি পুরস্কার গেছে সেসবই দেখা যাচ্ছে না কোনো ধরনের একটা অশান্তি তৈরি হয়েছে। এটা দুটো কারণ হতে পারে, এক ব্যক্তি যখন সমাজ জাতি ছাপিয়ে বড় হয়ে ওঠে সেটাও তো একটা এক নায়ক, তাই না? এবং সেই ইমেজটা যখন সবকিছুর চাইতে বড় হয়, শত্রু কিন্তু সবচেয়ে বড় শত্রু, তখন হয়তো তার ছায়া শত্রুই তাকে। এবং দুর্ভাগ্যজনক ভাবে আমরা নোবেল বিজয়ীর হাতে পড়ে
শান্তি পরিবেশে অশান্তির সবচেয়ে খারাপ জায়গায় চলে এসেছি, এবং আপনি যে বললেন যে অনতিরও একটা চূড়ান্ত পর্যায়ে আমরা নেমেছি, যেখানে ভিসা বন্ধ, যেখানে নেপালের মতো দেশ, নেপাল এখনো আমাদের চাইতেও বহু অংশে পিছিয়ে, না অথচ নেপাল বলছে যে বাংলাদেশ হতে দেব না। এই যেটা আপনার হতাশার কথা, এই যে একটা আমাদের আসলে উত্তেজিত হওয়াটা কেউ হচ্ছে না কিন্তু, এবং দেখেন হতাশ হলেও বলতে পারছেন না। বারবার আপনাকে যেটা বলছি, এখন যারা বাস করছে তারা অনেকটা মাছ নয়, জিয়ানো মাছের মতো বেঁচে আছি বেঁচে, কিন্তু তাদেরকে পুকুরে ফেলতে হবে, রাজনীতি পারবে তাদেরকে আবার তখন তারা ওখানে সাঁতরাবে, একে অপরকে মারবে, আবার উঠে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট আমরা দেখতে পাবো যদি রাজনীতি ফিরে আসে। মানে আমি প্রসঙ্গক্রমে বলছি, কোনো একটা উপদেষ্টা আপনার নেগেটিভ কথা ছাড়া আপনি কোনো পজিটিভ কথাই আপনি শুনবেন। বছরে বাংলাদেশে পজিটিভ কথাবার্তাই বন্ধ হয়ে গেছে। এটা বাংলাদেশকে অবনত করার একটা বিশাল কারণ বলে আমি মনে করি। জি, কোনো মানে একটু নেটে একটু সমস্যা হচ্ছে, কথাগুলো মাঝে মাঝে কেটে কেটে যাচ্ছে। আশা করি যদি মানে ভালো করার কোনো উপায় থাকে সেটা চেষ্টা করতে পারেন, অথবা আমি কন্টিনিউ করি। যে আপনি ক্রিকেট অঙ্গনের কথা বলছিলেন, ক্রিকেট অঙ্গনের কথা বলছিলেন, ক্রিকেট অঙ্গনের কথা একটু আসি। যে সেখানে তো সমস্যা দেখতেই পাচ্ছি, শুরু হলো সেই ভারতের আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেয়া, তারপরে আমরা বিশ্বকাপ খেলতে যাব না এই সিদ্ধান্ত, মানে ধারাবাহিকতাগুলো একটু বলছি। তারপরে তামিম ইকবালের একটা মন্তব্য যে একটু এটা আবেগ দিয়ে না, এটা আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। বিসিবি পরিচালক নাজমুল তিনি বলে ফেললেন যে তিনি ভারতের দালাল তামিমকে। তার পাশে দাঁড়ালেন বিসিবির আরেক পরিচালক সঙ্গীত শিল্পী আসিফ আকবর, তিনি বললেন বিদেশি দালালদের এখন চিনে রাখা দরকার আর কি, তাছাড়া ইতিহাস নিয়ে সংশয় থাকবে। এখন দেখলাম যে নাজমুল ইসলাম তারপরে শুরু করলেন যে ক্রিকেটাররা মানে ক্ষতিগ্রস্ত হবে, বিশ্বকাপ না খেললে বিসিবি ক্ষতিগ্রস্ত হবে না, এবং তাদের কাছ থেকে কি টাকা ফেরত চেয়েছি, কোটি কোটি টাকা, মানে অনেক টাকা খরচ করা হয়েছে তাদের জন্য, কিন্তু তারা একটা বিশ্বকাপ আনতে পারেন নাই, এরকম কথা। তারপরে ক্রিকেটারদের আপত্তি, নাজমুলকে অব্যাহতিও দেওয়া হয়েছে। আমরা দেখেছিলাম পিনাকি ভট্টাচার্য, প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট এবং প্রভাবশালী অ্যাক্টিভিস্ট, তিনি বলেছেন যে নাজমুলকে কে সরায়, নাজমুল থাকবে দেখি কে তাকে সরায় তার পোস্টে। এই যে ঘটনা পরম্পরা, আপনার কাছে কি মনে হলো, এগুলো কেমন হলো, কেন হলো? এই ক্রিকেট নিয়ে এইটা যে ঘটেছে, আমি যে কোনো পক্ষে বলতে গেলে এটা নিয়ে কথা হবে এবং গালাগালি করা হবে, কিন্তু সত্যটা হচ্ছে দেখেন, বারবার যখন আমি কাউকে আক্রমণ করব, বিষোদ্গার করব, সেও এক পর্যায়ে করবে, রিটেলিয়েশন তো হবেই না। আমি ভারতকে একবারও সমর্থন করছি না, তাদের উচিতই হয়নি এই ধরনের একটা সিদ্ধান্ত বলা এবং এইভাবে রিয়াক্ট করা একটা খেলোয়াড়ের বিরুদ্ধে, কিন্তু যেভাবেই হোক এটা ঘটে গেছে, এবং ঘটে যাওয়ার পরে এটাকে মিনিস করার পরিবর্তে এক চোখা যে সিদ্ধান্তগুলো, দেখেন যেটা আপনি বললেন, আমাদের চট্টগ্রামের মানুষ এবং আমার বাড়ির কাছাকাছি তাদের বাড়ি, যে তাকেও ভারতের দালালা হচ্ছে, মানে আপনি ন্যায্য কথা বললেই ভারতের দালালে পরিণত যাচ্ছেন এই দেশে। আগেও হয়েছে, এখনো এইসব কথা বলা হচ্ছে, মুশকিল হচ্ছে যে পরিষ্কার ভাবে বলা হয়েছে যদি এটাতে আমরা অংশ না নিই এবং সমঝোতা না হয়, তাহলে হয়তো জীবন ছাড়া কেউই আমাদের সাথে ক্রিকেট খেলবে না, এবং ক্রিকেট যে টাকা পয়সা এবং যে বোর্ড থেকে যে পয়সাগুলো পাওয়া যায়, যে সাহায্য, সেগুলো বন্ধ হয়ে যাবে, এবং বাংলাদেশে ক্রিকেট রসাতলে যেতে বাধ্য। ধরেন একজন খেলোয়াড়ের জন্য আমার মনে হয় সবসময় ওয়ে টু কম্প্রোমাইজ, কথা বলে আলোচনা অনেক কিছু সমাধান যায়, কিন্তু এইখানে এটা একগুঁয়েমিতে চলে গেছে। একজন দেশ দেখলাম তিনি নাক গলিয়েছেন এবং তিনি বড় বড় কথা বলেছেন, অথচ জয়শঙ্কর যখন তাকে দেখলাম বিগলিত ভাবে তার সামনে দাঁড়িয়ে থাক, তার ফের হাসি যায় না, অথচ জয়শঙ্কর একটু পাথরের মতো নির্মম। তাহলে এই যে আসিফের কথা বললেন, তিনি তো বলিউডে গান গেয়ে পোজ দিয়েছিলেন যে মানে জীবন সার্থক হয়ে গেছে, বিয়ে করেছে, তো নিজের বেলায় আপনি ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড হচ্ছেন, ভারতে নিজেকে অ্যাকসেপ্টেন্সটাকে সেলিব্রেট করছেন, আর ক্রিকেটের কথা হচ্ছে আপনি বিধ্বংসী ভূমিকা নিচ্ছেন, তামিম ইকবালের ভারতের দালাল, সাকিবকে খেলতে দিচ্ছেন না, মাশরাফির পুড়িয়ে দিয়েছেন। তো দেখে শুনে আমার যেটা মনে হয় যে যখন কাটাই হয়েছে জাহান্নাম ক্রিকেট, তাহলে আর বাকি থাকবে কেন ক্রিকেট, এরকম কিছু একটা। জি, একদম শেষের দিকে শেষ প্রশ্ন করি যে আওয়ামী লীগ প্রচারণা চালাচ্ছে নো ভোট নো ভোট,
তারা বলছে যে ভোট বর্জন করবার কথা। আপনার কি মনে হয়? অন্যদিকে আমরা দেখছি যে জামাত এবং বিএনপি দুপক্ষই বেশ বেশ মানে সরাসরি আওয়ামী লীগের ভোট টানার চেষ্টা করছে। আসলে কি হবে, আওয়ামী লীগের ভোটাররা তাদের আহ্বানে সাড়া দেবে, নাকি আওয়ামী লীগের যে আহ্বান সেটিতে সাড়া দেবে? দেখুন, এখন আওয়ামী লীগ যারা পাঁড় সমর্থক এবং যারা স্টেট আমি বলবো, যাদেরকে সবাই ভোট কেন্দ্রে যাবে না, অমনিতেও যাবে না, তারা গেলে ক্রান্ত হবে। এবং তাদের অনেকেই আসলে হয় আত্মগোপন করে আছেন, আওয়ামী লীগের এই মানে আপনার যে আবেদন বা যে প্রচার, সেটা তারা করতেই পারে তাদের রাজনৈতিক স্বার্থ। তো আমার জানি মনে হয় মানুষ ভোট দিতে যাবে। ভোট দিতে যার তিনটে কারণ আমার কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়েছে। প্রথম কারণ হচ্ছে বহু বছর মানুষ দেয়নি, তাহলে মানুষ উঠবে না, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে অতিষ্ঠ হয়ে গেছে মানুষ এই মব এবং রাজনৈতিক কর্মকাণ্ডে, এটা থেকে পরিত্রাণের জন্য অনেক মানুষ যাবে। আর তৃতীয় হচ্ছে বিএনপির একটা স্ট্রং সাপোর্ট বেস আছে, যেটা আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগের অনেকেই আসলে বিএনপি কে সমর্থন করে এই যাত্রা নিজেদের যান বাঁচাতে চাইবে বলে আমার। এবং আমার আরেকটা কথা মনে হয়, অনেক কাগুজে আহ্বান হয়তো অন্তর থেকে আওয়ামী লীগও চায় যে সরকার এসে অন্তত এই সরকারটা হতে যাক, আমার মনে হয় এরকম। জি, আপনি তাই মনে করছেন। একটা অভিযোগ ভারতের পক্ষে, ভারত নিয়ে যেহেতু অনেক কথা হলো, তারা বাংলাদেশের মানে যেই মূল অভিযোগটা বাংলাদেশের প্রতি তোলে, অন্তত আনুষ্ঠানিকভাবে, সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে বাংলাদেশে। কদিন আগে দীপু বিশ্বাস তার সাথে যে নির্মম ঘটনাটি ঘটে গেল, প্রায় দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায়, যেমন সিলেটের গোয়াইনঘাটে দেখলাম, সেখানে এক সংখ্যালঘু পরিবারের বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। মানে আপনি কি আপনার নিজের অভিজ্ঞতা থেকে একটু বলবেন, আসলে ধরেন আপনার চেনা এরিয়া, পরিবার পরিজন, আত্মীয় স্বজন দেশে যারা আছে, তাদের কি বিশেষ কোনো কমপ্লেন আছে, নাকি বরাবর যেরকম থাকে সেরকমই? আসলে আমাদের দেশে তো আসলে একটু সমস্যাই থাকেন সবসময় কম বেশি, সেরকমই নাকি কোনো বিশেষ পরিস্থিতি? দেখুন, যে কোনো দেশে সংখ্যালঘু হয়ে জন্মানোটা এক ধরনের অপরাধ, একটু কারণ থাকতেই পারে। আমি ব্যক্তিগতভাবে ফিল করিনি, আমি সত্যি বলছি, যেটা আমি ব্যক্তিগতভাবে আসলে ওই ধরনের সংখ্যালঘু তত্ত্বে সেভাবে বিশ্বাস করিনি। কিন্তু হ্যাঁ, আতঙ্কে আছেন এটা আমি জানি। এই আতঙ্ক আপনি যেটা বলছেন, কি বিগত সরকারের আমলেও হয়নি? থেকে যাবার অল্প আগে কুমিল্লায় যে পুজোর সময় যেটা হলো, মারামারিটা হয়েছিল, এবং এর পরবর্তী একটি টক শোতে আমি এই জন্য আপনাদের আমলে বড় হচ্ছে গত 14 বছরে এদের ভেতরে এই ধরনের অসাম্প্রদায়িকতা কাজ করেনি, এটা কি আপনাদেরকে পীড়িত করে না? সাথে যিনি সহ আলোচক ছিলেন আওয়ামী পন্থী, তিনি এটা খুব মানে মাইন্ড করে এটার জন্য। কিন্তু মুশকিল হচ্ছে প্রত্যেক আমলে এটা যেটা মনে হয় বাড়াবাড়ি ধরনের কিছু ঘটনা ঘটেছে। পরিচিত সহকর্মী এক সময়ে সে বলেছে যে জন্য পরিচয়ের জন্য, এবং আপনি খেয়াল করবেন বিভিন্ন জায়গা থেকে সুকৌশলে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে অবিশ্বাস এবং অনাস্থার কারণে, যেটার কি আমি জানি না। আর তৃতীয় বিষয় হচ্ছে, দেখেন, বাংলাদেশ দাঙ্গা সম্ভব নয়, দাঙ্গা লাগবে না, এটা আমার একটা দৃঢ় বিশ্বাস। কিন্তু দাঙ্গা চাইতেও অধিক করা যেতে পারে অর্গানাইজড ওয়েতে, কোন রাজনৈতিক শক্তি তাকে মদত যোগায়। আমার মনে হয় সেইখানে সংখ্যালঘুরা অনিরাপদ। সেটা শুধু হিন্দু বলে নয়, আমাদের যারা প্রগতিশীল মুসলমান আছেন, যারা সংখ্যাগুরু মুসলমান, তারাও আসলে এক ধরনের বিপন্নতা কাটাবার জন্যই রাজনীতি, বিশেষ করে সংস্কৃতির বড় ভূমিকা থাকার কথা ছিল, যেটা বিগত আমলে ধ্বংস করে দিয়ে যে কারণে সংস্কৃতি রুখে দাঁড়াতে পারছে না, মুখ করে আছে রাজনীতি অকেজো। সুতরাং তাদের বাঁচাবে কে?